আকাশ সন্ধ্যার দিকে শক্ত চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, চোখে দেখো না। সন্ধ্যা কি বলবে বুঝল না। আকাশের অবস্থা দেখে তার কেমন যেন খারাপ লাগছে, সাথে হাসিও পাচ্ছে। লোকটা পড়েছে তো পড়েছে একদম বাচ্চাদের মতো করে, পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মেঝে থেকে উঠতে চাইছিল, অনেকটা জায়গা জুড়ে তেল, যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না। বিরক্ত নিয়ে সামনে তাকালে সন্ধ্যার হাসি মুখ চোখে পড়ে। আকাশের রেগে যাওয়ার কথা, কিন্তু সে রাগল না। শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখপানে তাকায়। সন্ধ্যার গালের বাঁ পাশে বড়সড় একটি টোল পড়ে, যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায়। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলালো। আকাশের দৃষ্টিতে খানিক বিব্রত বোধ করে। তেলের বোতলটি মেঝেতে রাখে। তখনই বাড়ির বেল বেজে ওঠে। সন্ধ্যা দরজার দিকে তাকায়। আকাশের বাড়ির কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। সন্ধ্যার দৃষ্টি দরজার পানে ছিল। এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যা ভ্রু কুঁচকে যায়। লোকটি কোন দিকে তাকালো না। আকাশকে পেছন থেকে দেখেই চিনতে পেরেছে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে, বাতাস বাবু, স্মাইল প্লিজ। আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল। পরিচিত কণ্ঠ পেয়ে সেদিকে তাকায়। ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশের। সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলায়। ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে, হাইট 6 ফুটের কাছাকাছি, চুলগুলো হালকা ব্রাউন টাইপ, গায়ের রং ধবধবে ফর্সা, গালে দাড়ি নেই, গলায় ক্যামেরা ঝোলানো, গায়ে সাদা রঙের শার্ট, প্যান্ট জড়ানো, পিঠে একটি ব্যাগ। আকাশ রেগে বলে, অরুণ, ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি। অরুণ দাঁত কেলিয়ে বলে, ঝাক্কাস আসছে পিকগুলো, সবগুলো ভার্সিটিতে ভাইরাল করবো আজকেই। জোশ হবে না মামা? আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বা হাত কোমরে রেখে চোখ মুখ কুঁচকালো। ভালোই ব্যথা পেয়েছে। অরুণ এগিয়ে এসে আকাশের পানে দাঁড়িয়ে তার ক্যামেরায় ওঠানো পিকগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে, তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে? তোকে সত্যি বাবু লাগছে রে। আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা সরিয়ে নেয়। আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাফ দিয়ে কয়েক পা সরে যায়। আকাশ অরুণের পিছু যায় অরুণের ক্যামেরা ধরতে। অরুণ দৌড়াতে দৌড়াতে বলে, তুই ভার্সিটির বড় ভাই, তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের। তুই এভাবে ওদের বঞ্চিত করতে পারিস না। আকাশ অরুণের পিছে দৌড়ায় আর বলে, তোর নোট ছেড়ে জুনিয়রদের হক পূরণ করবো বেয়াদব। অরুণ ছোপার উপর লাফ দিয়ে অপর পাশে যায়। ডান দিকে আসমানি নওয়ানকে দেখে বলে, আন্টি, তোমার ছেলে অশ্লীল কথা বলে, আমি কিন্তু পেকে যাচ্ছি। আসমানি নওয়ান একবার অরুণের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। সন্ধ্যা নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে। মনে হচ্ছে দুটো বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে। আকাশ ছোপা ডিঙিয়ে লাফ দিয়ে অপর পাশে যায়। তাদের ভার্সিটির গ্রুপে এসব পিক দিলে তার সব মান সম্মান যাবে। যে কোনো ভাবে অরুণের থেকে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে। এই জন্যই আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে। অরুণ দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, আরে এটা কে? হাই সুইটি। কথাটা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের উপর পিছলা খেয়ে ঠাস করে পড়ে যায়। বেচারা চেঁচিয়ে ওঠে,
সন্ধ্যার চোখ আগের চেয়েও বড় হয়ে যায়। হায় আল্লাহ, তার জন্য এসব কি হচ্ছে? আকাশ হাঁটু মুড়ে বসে অরুণের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপর একটা একটা করে সব পিক ডিলিট করে ঠাস করে অরুণের পায়ের উপর রাখে ক্যামেরা। অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে। আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটি পিক অরুণের দিকে ধরে সূক্ষ্ম হাসে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। আকাশের ফোনের স্ক্রিনে অরুণের একটি পিক, যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়্যার পরা পিক। অরুণ অসহায় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, এসব ডিলিট করে দে, এসব রাখলে আল্লাহ পাপ দেয়। আকাশ ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, যাক তুই, ভাইরাল, এটাই তো সারপ্রাইজ। অরুণ চেঁচিয়ে ওঠে, আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো, আমার ইজ্জত খেয়ে দিল। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, তুই কখন আইলা? আকাশ তোমারে আনতে যায় নাই। অরুণ ইনোসেন্ট মুখ করে বলে, তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখলে, এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও। বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্মিত, এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে। ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করেছে। আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ছাড়ে কয়েকবার। প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে। উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালে সন্ধ্যাকে দেখে থেমে যায়। সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। সামনে আকাশকে খেয়াল করেনি সে। আকাশ সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো অরুণের দিকে চেয়ে সন্ধ্যা আসছে। আকাশ বিরক্ত হলো, সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে। কথাটি কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায়, চোখে মুখে কিছুটা বিস্ময়। আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতেও হেসে ফেলল। আকাশ বুঝলো নয়নে, অবুঝ নয়নে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে মুখ হাত দিয়ে হাসি থামাতে চায়। মেয়েটির হাসির শব্দ নেই, কিন্তু গালের বাঁ পাশে দৃষ্টি গম্ভীর টোল স্পষ্ট দৃশ্যমান। আকাশের দৃষ্টি সেথায় আটকায়। সন্ধ্যার হাসি থামছে না। শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না। আকাশের মাথায় ডান পাশের কিছু পরিমাণ চুল একটি প্রজাপতির আকারের ক্লিপে আটকানো। সন্ধ্যা বাচ্চাকালে এভাবে তার মাথায় চুল আটকাতো। আকাশকে জোকারদের মতো লাগছে। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে, বুঝতে পেরে মুখ লেপ্টানো হাসির রেশ মুছে ফেলে। ফলস্বরূপ গালে স্পষ্ট টোল অদৃশ্য হয়। আকাশ বিরক্ত হয়, একটু নয়, বরং অনেকটা বিরক্ত হয়। সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে, হাসো। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নওয়ান অরুণকে আকাশের সাথে যেতে বলে, সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ, ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আজ। আকাশ দ্রুত সন্ধ্যার ওপর থেকে দ্রুত নজর সরিয়ে ফেলে। নিজের কাজে ভীষণ বিরক্ত হলো। কি অদ্ভুত, সে কি বাচ্চা নাকি? আসমানি নয়ন আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে, মাইয়া গো, ক্লিপ পইরা আছো কেন? আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ। অরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আকাশ রেগে তাকায়। আসমানি নয়নের পাশ কাটিয়ে
2-3 সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য। অরুণ দৌড় লাগায়। আকাশ আশেপাশে কিছু খুঁজল, পায়ে জুতা থাকলে। এর কপালে আজ জুতোর বাড়ি, জুটাতো আকাশ। বেয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে। কথাটা ভাবতেই মেজাজ খারাপ হলো। সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, সন্ধ্যা মা, তুই ঘরে যা। এই দুটো এক জায়গায় হইলে এমনই করে। সন্ধ্যা মৃদু হাসে। আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে। এ বাংলাদেশে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেল। অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে রেলিং এর সাথে একটা পাঞ্চ মারতে গিয়েও থেমে যায় সন্ধ্যার হাসিমাখা মুখ দেখে। মেয়েটি এত হাসে কেন? সবচেয়ে বড় কথা, আকাশের বারবার মেয়েটির হাসিতে চোখ আটকে যাচ্ছে। ব্যাপারটায় আকাশ চরম বিরক্ত। সন্ধ্যার আকাশের সাথে চোখাচোখি হওয়ায় দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না। দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে। আকাশ তার হাতঘড়ি খুলে টেবিলে রাখলো। এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে ছাড়িয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ঘরের এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুজে দুপা মেলে দিল। এরপর ডান পা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলো, বালের গরম। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডির উপর ঠাস করে শুয়ে পড়ে। শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়, রেগে বলে, লাথি খাবি বেয়াদব? আমার ঘরের একটা সুতা এলোমেলো করলে এক লাথি দিয়ে। সেখানে থেকে এসেছিস, আবার সেখানে পাঠিয়ে দেব। অরুণ হেসে বলল, ওয়াও, তার মানে আমার যাওয়ার টিকিট, ভাড়া কোনোটাই লাগছে না। সেই তো। আকাশ বিরক্ত চোখে তাকালো। ডিভান থেকে উঠে বড়সড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। অরুণের বাবা বিদেশি, মা বাংলাদেশি। তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তার যখন 10 বছর বয়স। অরুণ 10 বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে। এরপর তার বাবা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে। এখানেই পড়াশোনা করে। আকাশ আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড। তবে অরুণ পিএইচডি করে বাইরের সেটেল হয়ে গিয়েছে। সে ভার্সিটি থাকাকালীন তার মা মারা যায়। এই জন্যই মূলত আর বাংলাদেশে ফেরেনি। অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে, একটা আকাশের আর একটি আনিকার ছোট বোনের। ইরা আর ইতি বেডের উপর বসে আছে। ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে গিয়ে বলে, ইরা আপু, কি হয়েছে গো তোমার? ইরা বেডের সাথে হেলান দিয়ে দু পা কিছুটা ভাঁজ করে আসে আছে। কোলের ওপর ফোন রেখে একধ্যানে ফোনের দিকে চেয়ে আছে। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। ইরা সম্মুখে মেসেজ দিয়েছে রাত 10টায়। এখনো সিন হয়নি। অথচ সৌম্য অনলাইনে। মাঝে একবার কল দিয়েছে। কখনো বাজতে বাজতে একাই কেটে গিয়েছে, তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে। ইরার চোখ জোড়া ঝাপসা। এতে ইরাকে ঝাঁকিয়ে রাখে, ও ইরা আপু। ইরা ঝাঁকি দিয়ে ইতের দিকে তাকায়, দ্রুত চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয়। এরপর মৃদু হেসে বলে, হ্যাঁ কিছু বলছিলি?
ইতি মন খারাপ করে বলে, তোমার কি হয়েছে ইরা আপু? ইরা মাথা নেড়ে বলে, আরে কিছু না। ইতি ইরার দিকে চেয়ে রইল, দৃষ্টি ঘুরিয়ে ইরার ফোনের দিকে তাকায়, যেখানে লেখা, সৌম্য বাসায় পৌঁছেছিস 10টায়। সৌম্য 10টা 30। সৌম্য বল প্লিজ 11টা। সৌম্য একটা রিপ্লে দিবি 11টা 30। সৌম্য একবার মেসেজ সিন করবি 11টা 45। এভাবে 5টি মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা, অথচ রিপ্লে আসেনি কোনো। ইতির খুব মন খারাপ হয়, সে সবকিছু জানে। মৃদু স্বরে বলে, ইরা আপু, সৌম্য ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে তাই না? ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গাল হাঁটুতে ঠেকিয়ে রাখলো, এরপর চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা ভেদ করে দুফোঁটা পানি গড়িয়ে আসে। ইতি দেখতে পেল না তা। মন খারাপের রেশ নিয়ে মেয়েটি মৃদু সুরে বলে, সে তোমাকে এত ইগনোর করে, তবুও কেন তাকে ভুলতে পারছো না? ইরা মলিন গলায় বলে, কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি। সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারে। ইতির কথা ইরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ইতি আবারও বলে, তোমার সৌম্য ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরা আপু। কথাটা শুনতেই ইরার বুকে চিনচিন ব্যথা করে ওঠে, একটি টু শব্দ পর্যন্ত করলো না। ইতি আবারও বলে, তুমিই তো গল্প করেছিলে সৌম্য ভাইয়ার একটা নিজের বাড়ি পর্যন্ত নেই, তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে। আমি জানি সৌম্য ভাইয়া খুবই ভালো মানুষ, কিন্তু সে কিচ্ছু করে না। তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। পরবর্তীতে যদি কোনো চাকরি পায়ও, তবুও মোটামুটি কোনো রকমে চলে যাবে। তুমি এই পরিবেশে কখনো নিজেকে মানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তুমি তো চেনো মামাকে। তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না। ইতির কথাগুলো শুনে ইরার বুকে চিনচিন ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। ইরার চোখের পর্দায় শ্যামবর্ণের সৌম্যর ক্লান্তি মাখা মুখটা ভেসে ওঠে, যার চোখে মুখে কত মায়া। ইরার চোখের কোণে পানির কণা জমা, ভারী স্বরে বিড়বিড় করে, সৌম্যকে কখনো ভুলে যাওয়া যায় না। ভুলতে গেলে বরং সৌম্যকে মনে পড়ার প্রহর আরো বেড়ে যায়। দরজার আড়ালে ইরার বাবা ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে ছিল। সে মূলত এসেছিল ইরাকে দেখতে। ভেবেছিল ইরা ঘুমিয়েছে, সকালে থাপ্পড় মেরেছে, এই জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু ইরার ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমিষেই মিলিয়ে গেল। অগণিত রাগ এসে ভর করল তার উপর। সে আজ সন্ধ্যার পর পর ইরা আর একটি ছেলেকে রিকশার পাশাপাশি বসে থাকতে দেখেছে। যখন দেখেছিল তখনও সন্দেহ করেনি, কারণ অনেক আগে থেকে ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল, অনেকে বাসায়ও আসতো। তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি। কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হলো। শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, সৌম্য। অতঃপর ইশতিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো। এরপর কাউকে কল করে বলে, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ারের সৌম্য নামে কোনো ছেলে থাকলে সেই ছেলের A to Z ডিটেলস আমাকে পাঠাও। ইরার ভার্সিটি থেকেই প্রথম খোঁজা শুরু করলো। ছেলেটি ইরার ভার্সিটির না হলে বাংলাদেশের যেখানেই থাকুক, ইশতিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ। অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন। আকাশ রকিং চেয়ারে ডান পা বাঁ পায়ের ওপর তুলে বসেছে, কোলের ওপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে।
সম্পূর্ণ মনোযোগ সেদিকে। দুহাতে 10 আঙ্গুল অনর্গল চলছে, দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ, চোখে মুখে বিরক্তি। বেশ কিছুক্ষণ পর বিরক্তিসূচক শব্দ করে চেয়ারের হাতলে একটা পাঞ্চ মারে আকাশ। এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে আবারও চোখ মেলে তাকায়। এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে। ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশ রেগে বলে, বাংলা বোঝো না তুমি? তোমার জন্য আমি এখন জাপানিজ ভাষা শিখবো? অপর পাশে থাকা একটি মেয়ে, যে আকাশের অফিসের স্টাফ, সে মিনমিন করে বলে, সরি স্যার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কিসের সরি? সরি তোমার কাছে রাখো আর আমার কাজ করো। মেয়েটি বলে, জি স্যার। অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে, বাবু খাইছো? আকাশের ফোনের পাশের মেয়েটি থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, জি স্যার। আকাশ খট করে খল কেটে অরুণের দিকে রেগে তাকায়। অরুণের কানে ব্লুটুথ। আকাশের দিকে চোখ পড়লে ভ্রু কুঁচকে তাকায়। আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। আকাশ রেগে বলে, তুই উল্টাপাল্টা বললি কেন? আমার অফিসের স্টাফ ভেবেছে আমি এসব উল্টাপাল্টা কথা ওকে বলেছি। অরুণ তার কল মিউট করে ভ্রু কুঁচকে বলে, আরে আমি আমার গার্লফ্রেন্ডদেরও সাথে কথা বলছি। আকাশের দৃষ্টি নড়চড় নেই। অরুণ ডিভান থেকে উঠো, তার কান থেকে একটি ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে, বিশ্বাস করছিস না কেন? এই নে নিজেই শোন। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। কতগুলো মেয়ের ভয়েস। ওপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে, বাবু মিস ইউ টু। অরুণ লাজুক হেসে বলে, ওলে আমার বাবুটা, লাভ ইউ সোনা, ময়না পাখি। ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে, লাভ ইউ জানুটা। আকাশ খক খক করে কেসে ওঠে, বিস্ময় কণ্ঠে বলে, এতগুলোকে একসাথে সামলাস? অরুণ ন্যাকামো করে বলে, বাবু 2 মিনিট ওয়েট করো তো, আমাকে কি যেন কামড় মেরেছে। ইস, কথাটা বলেই কল মিউট করে ফেলে। ওপাশ থেকে সবাই বলে ওঠে, বাবু তোমাকে কি কামড়ালো? আমাকে বলো প্লিজ। অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে, আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারাদিন লাগবে, তাই এই টেকনিক। আকাশ চোখ মুখ কুঁচকে তাকায়। কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায়। কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেললো, রেগে বলে, সবগুলোর থেকে তোর কপালে জুতার বাড়ির ব্যবস্থা করবো আমি, দাঁড়া। ক্যারেক্টারলেস একটা। অরুণ হাসলো। আকাশকে কিছু বলল না। আবারও ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে। একটি কফের অভাববোধ করলো। বিরক্ত হলো খানিক, কিন্তু এটুকু বিরক্তিবোধ কাজের প্রতি অনীহা আনতে পারেনি। আকাশ আবারও টানা 5 মিনিট অনর্গল ল্যাপটপের কিবোর্ডে আঙুল চাপলো। এরপর হঠাৎই আঙুলগুলোকে রেহাই দেয়। ডান হাতে তার মাঝারি সাইজের দাঁড়িয়ে হাত চালিয়ে সূক্ষ্ম হেসে বিড়বিড় করে, গুড জব। আকাশের বাবা সাইফুদ্দিন নোমান আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে। এরপর অরুণের কাঁধে চাপড়ে বলে, কেমন আছো ইয়াং ম্যান? অরুণ আকাশের বাবাকে দেখে দ্রুত ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে। এরপর হেসে বলে, এই তো ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? সাইফুদ্দিন নোমান জানালেন তিনিও ভালো আছেন। এরপর দুজন আরো টুকটাক কথা বলে। সাইফুদ্দিন নোমান আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ তুমি ইরাকে বিয়ে করবে না কেন বলেছ?
বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য, এরপর আবারও তার কাজে ব্যস্ত হয়ে বলে, আমার ইচ্ছা। সাইফুদ্দিন নোমান বিরক্ত কণ্ঠে বলেন, তুমি কি আমার সাথে মজা করছো? ইরাকে বিয়ে করবে না কেন? আকাশ ভাবলেশীনভাবে উত্তর দেয়, ইচ্ছে করছে না। ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নোমান রেগে যায়। ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না? আকাশের কপালে ভাঁজ পড়ে। রকিং চেয়ার ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার দিকে মুখ করে বসে, বাঁ পায়ের ওপর ভাঁজ করে রাখা ডান পা নাড়াতে নাড়াতে ভ্রু কুঁচকে বলে, কোন মেয়েটা? সাইফুদ্দিন নোমান বিরক্ত কণ্ঠে বলেন, ওই গেঁয়ো মেয়েটা, যাকে তোমার মা এনে রেখেছে। আকাশের কপালে দৃষ্টির ভাঁজ শিথিল হয়, মৃদু স্বরে বলে, মেয়েটির সুন্দর একটি নাম আছে, সন্ধ্যা। নাম ধরে বলো। আকাশের বাবা রেগে বলে, ও, নামও জানো দেখছি। আকাশ চেয়ারে হেলান দেয়, বাঁ হাতে ডান হাতের শার্টের হাতা কনুইয়ের উপরে তুলে গম্ভীর গলায় বলে, জানবো না কেন? তুমি শুধু তোমার বইয়ের খোঁজ রাখো, বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি। তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি, 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে, তাহলে ইরাকে বিয়ে করছো না কেন? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বললাম তো ইচ্ছে করছে না। তাহলে আগে করতে চেয়েছিলে কেন? আকাশ দুহাত চুলের ভাঁজে চালায় আর বলে, এক্সপেরিমেন্ট করতে। এখন ভাবলাম বিয়ে ছাড়াও আরো অনেক কিছু করার আছে। এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই। আকাশের কথা শুনে সাইফুদ্দিন নোমান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সাইফুদ্দিন নোমান বিস্ময় কণ্ঠে বলে, কখনো শুনেছ কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে? আকাশ ভাবলেশীনভাবে বলে, শুনিনি, নিজেকে দেখেছি। চাইলে তুমিও আমাকে দেখতে পারো। অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে। সাইফুদ্দিন নোমান বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ হাসি আটকে বলে, সরি আঙ্কেল, ব্রেক ফেইল হয়ে গিয়েছে। সাইফুদ্দিন নোমান কিছু বললেন না। তিনি ছেলের হেয়ালিপনায় চরম বিরক্ত, সাথে হতাশ। বহু কষ্টে আকাশকে বিয়েতে রাজি করিয়েছিল। এদিকে এই ছেলের মনে ছিল এক্সপেরিমেন্ট করার ধান্দা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে, আইডিয়া আছে তোমার? আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গা ছাড়া ভাব নিয়ে বলে, তাতে কি হলে হবে? সাহেবউদ্দিন নোমান রেগে বলে, মজা করো না আমার সাথে, বিয়ে করতে হবে তোমাকে। আকাশ গম্ভীর গলায় বলে, আমি তো কবুল বলবো না। তাহলে বিয়ে হবে? সাইফুদ্দিন নোমান রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে ওঠে, আকাশ। আকাশ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে র্যাগিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের উপর রাখে। সাইফুদ্দিন নোমান আবারও রেগে বলেন, তোমাকে বিয়ে করতে হবে আকাশ। আকাশ এবার প্রচন্ড রেগে যায়, উল্টো ঘুরে রকিং চেয়ারে জোরে সোরে এক লাথি দিয়ে চিৎকার করে বলে, একবার বলেছি বিয়ে করব না মানে করব না, ব্যাস। এতক্ষণ শান্ত ছিলাম, ভালো লাগছিল না তোমার? রকিং চেয়ারের দিকে তাকালে দেখলো চেয়ারটি 4 থেকে 5 হাত দূরে সরে গিয়ে উল্টে পড়েছে। চেঁচামেচি শুনে আসমানি নওয়ান আকাশের ঘরে এসে বলে, কি হয়েছে? সাইফুদ্দিন নোমান
নিজ স্ত্রীর পানে শান্ত দৃষ্টিতে তাকায়, নরম কণ্ঠে বলে, কিচ্ছু না, কথা বলছিলাম। তুমি এখানে আসতে গেলে কেন? এসো, ঘুমাবো, অনেক রাত হয়েছে। আসমানি নওয়ান আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন। অরুণ মৃদু হাসলো। আকাশের বাবাটা তার বউটাকে সে মোহাব্বত করে। আকাশ বিরক্ত হয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঠান্ডা মেজাজটা নাড়িয়ে নাড়িয়ে গরম করে দিয়েছে। অরুণ আকাশের পেছন পেছন আসতে আসতে বলে, আমি কি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি, বাতাস বাবু? আকাশ পিছু ফিরে রেগে বলে, বালজাত, গার্লফ্রেন্ডের সাথে কথা বল, নয়তো শুয়ে থাক। শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করলে খবর আছে তোর। অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে। আকাশ ব্যালকনিতে চলে যায়। সৌম্য গতকাল গ্রামে গিয়েছিল, সকাল সকাল আবার ফিরে এসেছে। সন্ধ্যার পর্যায়ে গ্রামে গিয়েছিল। কোথাও মন টেকে না, সব সময় মন অস্থির হয়ে থাকে। আজ ভার্সিটিতে যায়নি, নিজের রুমেই উল্টো হয়ে শুয়ে আছে। সারাদিন এভাবেই ছিল, বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ করেনি। গোছল খাওয়া দাওয়া সব রেখে শুধু শুয়ে আছে। কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যাকে কবে খুঁজে পাবে সে? তার বোনটাকে ছাড়া তার সবকিছু কেমন এলোমেলো লাগে। ডান হাত বাড়িয়ে হাতিয়ে হাতিয়ে ফোন নেয়। এরপর ফোনের আলো অন করলে ইরার অনেকগুলো কল মেসেজ ভেসে ওঠে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয়। চাপা শ্বাস ফেলে হাতে ফোন উল্টো করে রাখে। হঠাৎই কিছু মনে পড়ল। সময় নষ্ট না করে দ্রুত উঠে পড়ে। একটি টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়। বড় বড় পা ফেলে 5 মিনিটের মাঝে শাওয়ার নিয়ে বের হয়। কিছুই ঠিকঠাক করলো না। দুহাতে শার্টের হাতাগুটি পর্যন্ত ছেড়ে দেওয়া। টেবিলের উপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কার্জন হলের সামনে এসে রিকশা থামিয়ে ভাড়া মিটিয়ে দ্রুত পা চালায়। সন্ধ্যা হয়ে আসছে। আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পায়ের গতি বাড়ায়। ডান দিকে অনেকটা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যা ভেবেছিল তাই, মেয়েটি বাড়িতে যায়নি। দ্রুত সৌম্য দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। এরা ঝাপসা চোখে তাকিয়ে আছে সৌম্যর দিকে। সৌম্য এগিয়ে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরা চোখ দুটো লাল, ফর্সা মুখ, হালকা ফোলা সাথে লাল। সৌম্য ঢোক গিলে মৃদু সুরে বলে, ভাই যাসনি কেন ইরা? ইরার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদলো না। মলিন গলায় বলে, তুই আমায় অবহেলা করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়ছিস না সৌম্য? সৌম্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে। শক্ত করে কিছু বলতে চাইলো, কিন্তু পারলো না। ইরার অসহায়ত্বে ঘেরা মুখটা দেখে ইরাকে দেখতে অসুস্থ লাগছে। সৌম্য এগিয়ে এসে ডান হাতের উল্টো পিঠে ইরার কপাল চেক করে। জ্বরে মেয়েটির গা পুড়ে যাচ্ছে। ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে আছে। সৌম্য চিন্তিত কণ্ঠে বলে, তোর গায়ে অনেক জ্বর, এই শরীরে ভার্সিটি আসলি কেন? ইরা মৃদু হেসে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময়ও সুস্থ ছিলাম, জ্বর তো তোর অবহেলার ফসল। সৌম্য ইরার চোখে চোখ রেখে তাকিয়েছিল। দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারলো না। চোখ জোড়া সরিয়ে নিল, কিছু বলল না। ইরার হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি রিকশায় উঠে বসে দুজন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটি হোটেলের সামনে রিকশা দাঁড় করায়। এরপর ইরাকে নিয়ে রিকশা থেকে নেমে
দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে। তারপর হোটেলের ভেতর প্রবেশ করে। ইরা নীরবে সৌম্যর পিছু পিছু যায়। সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে। ইরা এবারও চুপচাপ ভেতরের চেয়ারে বসলো। ইরার পাশের চেয়ারে সৌম্য বসলো। এরপর ডান হাত উঁচিয়ে বলে, মামা, গরুর মাংস দিয়ে 1 প্লেট খিচুড়ি দাও তো। ইরা সৌম্যকে দেখলো। সৌম্যর দুহাতের শার্টের হাতা ছেড়ে দেওয়া, বোতামগুলো খোলা। ইরা জানে সৌম্য খুব গোছানো আর টিপটাপ, এই জন্য একটু অবাক হয়েছে। মৃদু সুরে বলে, শার্টের হাতা অগোছালো রেখেছিস কেন? সৌম্য তার শার্টের হাতার দিকে তাকালো। যখন মাথায় আসলো ইরা এখানে একা। মেয়েটি ভীষণ পাগলাটে টাইপ। টেনশনে আর কিছু মাথায় ছিল না। শার্ট গায়ে জড়িয়েছিল, এটাই তো বেশি। দীর্ঘশ্বাস ফেলে বলে, এমনি। এরই মাঝে সৌম্যর সামনে খিচুড়ির প্লেট রাখে একটি ছেলে। সৌম্য প্লেটটি ইরার সামনে রেখে বলে, খেয়ে নে। ইরা সৌম্যর চেয়ে বলে, তুই কিভাবে বুঝলি আমি খাইনি? সৌম্য গম্ভীর স্বরে বলে, জানি না, খেয়ে নে। ইরা মিনমিন করে বলে, তুই খাবি না? সৌম্য ইরার মলিন মুখপানে চেয়ে চুপ থাকে কিছুক্ষণ। এরপর মৃদু সুরে বলে, কথা বলাস না, ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি খেয়ে নে। ইরা মাথা নিচু করে নেয়। হাত ধুয়ে খিচুড়ির প্লেট থেকে একবার মুখে নিয়ে কয়েকবার চিবোতেই ইরা কেসে ওঠে। মেয়েটির কাশি থামে না। সৌম্য দ্রুত জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইরার মুখের সামনে ধরলে ইরা সৌম্যর হাত থেকেই ঢক ঢক করে পানি খায়। পুরো গ্লাস ফাঁকা হয়ে গেলে সৌম্য হাতের গ্লাস টেবিলের উপর রেখে ইরার দিকে তাকায়। ইরার চোখ জোড়ায় পানি জমেছে। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর মৃদু সুরে বলে, এসব জায়গা, এসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা। কথাটা বলে সৌম্য দুহাতের মাঝে তার মুখ রাখে। এভাবেই করুণ সুরে ডাকে, ইরাবতী। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য তাকে কখনো এভাবে ডাকেনি। তার ভাবনার মাঝেই সৌম্য আবারও একই সুরে বলে, আমাকে ভুলে যা ইরাবতী। কথাটা শুনতে ইরার চোখ জোড়া বিন্দু বিন্দু জলকণায় ভরে ওঠে, যেন টোকা দিলেই টপ টপ করে মেঘ বিনে বৃষ্টি ঝরবে। সো ফ্রেন্ডস, নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।